তো আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি পুরো ভয়েসটা ডিসকাস করব, কারণ আমি আজকের এই ভিডিওটা একটু লং হবে, একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটিতে আমি এ টু জেড ভয়েস সেন্সের এ টু জেড আমি যতগুলো রুলস আছে প্রত্যেকটা রুলসগুলো আমি আলোচনা করব। এর পরের ভিডিওতে শুধু প্র্যাকটিসগুলো আমি দেখাবো। কারণ কি, আগে ভয়েস জানতে হলে কিছু রুলস জানার দরকার আছে, তারপরে কিন্তু আপনি অবশ্যই পুরো ভয়েস জানতে পারবেন। তো দেখুন, আজকের ক্লাসটাতে শুধু রুলসগুলো দেখাচ্ছি এবং কি করে শর্টকাট প্রশ্নটা দেখেই উত্তর বলে দিতে পারবেন। অর্থাৎ যারা কম্বাইন্ড পরীক্ষা দিচ্ছেন, অ্যাডমিশনের জন্য পড়ছেন, যাদের ইংলিশ অপশন আছে, যাদের জন্য এমসিকিউ আছে, সেখানে ভয়েস চেঞ্জ আসতে পারে, এইরকম পরীক্ষার ক্ষেত্রে কি করে প্রশ্নটা দেখেই উত্তরটা অ্যান্সারটা করে দিতে পারবেন, সেটা আমি এর পরের ভিডিওতে দেখাবো। তো চলুন তাহলে আজকে জেনে নিই ভয়েস চেঞ্জ এর রুলস। তো দেখুন, ভয়েস শিখতে হলে আপনাকে আগে টেন্স ও সেন্টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। কারণ টেন্স জানলে আপনি 40% ভয়েস চেঞ্জ শিখতে পারবেন, সেন্টেন্স জানলে আপনি 30% ভয়েস চেঞ্জ শিখতে পারবেন, আর ভয়েস এর রুলস শিখলে বাকি 30% শিখতে পারবেন। অর্থাৎ কি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে ইংরেজিতে টেন্স করতে হবে। আপনাকে ভয়েস চেঞ্জ শিখতে হলে আগে আপনাকে ভালো করে টেন্স সম্পর্কে জানতে হবে। আর আপনার যদি টেন্স ভালো করে না জানা থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে শর্টকাট টেন্স, সেখান থেকে আপনি শিখে নিতে পারেন। সেই ক্লাসটাতে আমি টেন্স সম্পর্কে ভালো করে একটা টিউটোরিয়াল তৈরি করেছি। এবং এরপর সেন্টেন্স জানলে আপনি 30% ভয়েস চেঞ্জ শিখতে পারবেন। তা দেখুন, আপনি যদি সেন্টেন্সও না জানেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেন্টেন্সটার এ টু জেড আপনি তথ্যগুলো শিখে নিন বা রুলসগুলো জেনে নিন। আর বাকি ভয়েস চেঞ্জের রুল শিখলে 30% জানতে পারবেন। অর্থাৎ টোটাল 100% ভয়েস শিখতে হলে আপনাকে 40% টেন্স জানতে হবে এবং 30% সেন্টেন্স জানতে হবে এবং ভয়েস রুলস 30% শিখতে হবে। তাহলে কিন্তু আপনি পুরোটা ভয়েস শিখতে পারবেন। তো দেখুন, টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ মনে রাখবেন, ভয়েস দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ ভয়েস রূপায়ণ রাইটস এ লেটার। তো দেখুন, প্যাসিভে কি লিখেছে, এই এ লেটার ইজ রিটেন বাই রূপায়ণ। এখানে অ্যাক্টিভ ভয়েস অ্যাক্টিভ হচ্ছে রূপায়ণ রাইটস এ লেটার, প্যাসিভ হচ্ছে কি এ লেটার ইজ রিটেন বাই রূপায়ণ। তার অর্থাৎ কি, রূপায়ণ একটি চিঠি লেখে, আর এখানে হচ্ছে কি লেখা আছে যে রূপায়ণের দ্বারা একটা চিঠি লেখা হয়, তাই না? তো দেখুন, ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে যা সারা জীবন মনে রাখতে হবে, অর্থাৎ যে রুলসগুলো নিচে রয়েছে এগুলো আপনাকে সারা জীবন মনে রাখতে হবে যতদিন আপনি ভয়েস চেঞ্জ করবেন। যেমন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যেমন অ্যাক্টিভে কি লেখা আছে, রূপায়ণ রাইটস এ লেটার, আর এখানে সাবজেক্ট কি, রূপায়ণ, এই রূপায়ণটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট কি, এ লেটার। তাহলে প্যাসিভ করে দেখি কি করে সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে। প্যাসিভে এ লেটার ইজ রিটেন বাই রূপায়ণ, তাই না? প্যাসিভটা কি হলো, তাহলে দেখুন, এই যে লেটারটা অবজেক্ট ছিল, এটা আমরা কি করলাম, সাবজেক্ট করে নিলাম। তারপরে এই ভার্বের নিয়ম, কি জন্য ভার্ব, এগুলো আসলে আমি নিচে আছে রুলসগুলো, সেগুলো আমি দেখাবো। এবং অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হলো, তার অর্থাৎ স্থান পরিবর্তন হলো। দেখেছেন, এইটা চলে আসলো এখানে এবং এইটা চলে আসলো এখানে, তাই না? আমি যে সেন্টেন্সটা করলাম সেটাই লক্ষ্য করবেন যে অ্যাক্টিভ যে জায়গায় রূপায়ণ ছিল সেই জায়গায় এ লেটার হয়েছে, আর যে জায়গায় এ লেটার ছিল সেই জায়গায় রূপায়ণ হয়েছে। আমি একটু ছোট করছি, দেখবেন একটু। তাহলে দেখুন, এ লেটার ইজ রিটেন বাই, অর্থাৎ যে জায়গায় রূপায়ণ ছিল সেই জায়গায় এ লেটার হয়েছে, আর যে জায়গায় রূপায়ণ ছিল, এই দেখুন, যে জায়গায় রূপায়ণ ছিল সেই জায়গায় এ লেটার হয়েছে, আর যে জায়গায় এ লেটার ছিল সেই জায়গায় রূপায়ণ হয়েছে, তাই না? তার অর্থাৎ হয়েছে। তাহলে বুঝতে পারলাম, এর জন্য আপনাকে নিচের ছকটি বা
তাহলে এ লেটার ছিল সেই জায়গায় রূপায়ণ হয়েছে। এটাকে সাবজেক্টকে অবজেক্ট এবং অবজেক্টকে সাবজেক্ট করা বলে। এর জন্য আপনাকে নিচের ছকটি বা টেবিলটি ভালো করে মুখস্থ করে নিতে হবে। যেমন আই রাইট এ লেটার ইজ রিটেন বাই মি। আমি একটা চিঠি লিখি, আমার দ্বারা একটা চিঠি লেখা হয়, তাই না? তো দেখুন আমি যে টেবিলটার কথা বললাম, সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট জানতে হবে। উই থাকলে আস হয় এবং আস থাকলে উই হয়। যখন সাবজেক্ট থাকবে তখন উই হবে, আর যখন অবজেক্ট হবে তখন আস। সেই রকম আই, মি, ইউ, হি, হিম, শি, হার, দে, দেম, ইট। তার অর্থাৎ যেটা সাবজেক্টের জায়গায় বসলে এইগুলো বসবে এবং অবজেক্টের এখানে এইগুলো হবে। যেমন দেখা যাচ্ছে এখানে যদি সাবজেক্ট থাকে, উই থাকে, কোনো একটা সেন্টেন্সে উই থাকে, সেটাকে যখন আমরা প্যাসিভ করব, উইটা কি হবে, অবজেক্টে যখন যাবে তখন সেটাকে উই কি হয়ে যাবে, আস হয়ে যাবে। আর আসটা যখন অবজেক্টে থাকবে, যদি আজ সাবজেক্ট হতে হয় তাহলে উই হবে, কারণ সাবজেক্টের জায়গায় তো আর আজ বসানো যায় না, বা অবজেক্টের জায়গায় উই বসানো যায় না, তাই না? যেটা অবজেক্ট সেখানে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, অবজেক্ট প্রোনাউন বসাতে হবে। আর যেটা সাবজেক্ট হবে সেখানে অবশ্যই সাবজেক্ট উই বসাতে হবে, বা সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। আর কোনো ব্যক্তি, জায়গা, বস্তু, পূর্ববর্তী নাম থাকলে তার নামের কোনো পরিবর্তন হয় না। যেমন আগের উদাহরণে দেখেছেন রূপায়ণ ও এ লেটার, এরা কোনো পরিবর্তন হয়নি, কারণ রূপায়ণ একটা ব্যক্তির নাম এবং লেটার একটা বস্তুর নাম। অর্থাৎ শুধুমাত্র প্রোনাউন থাকলে পরিবর্তন হয়, কোনো নাউন থাকলে এটা পরিবর্তন হয় না। কারণ দেখুন এখানে যেগুলো আছে সবগুলোই কিন্তু প্রোনাউন, একটাও কিন্তু নাউন নেই, তাই না? নাউনটা কি, কোনো কিছু নাম বোঝায়, তাই না? আর প্রোনাউনটি কি, নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয়। রূপায়ণ হচ্ছে আমি, এবং রূপায়ণ হচ্ছে একটা নাউন এবং আইটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ রূপায়ণের পরিবর্তে আই ইউজ হয়েছে, তাই না? নাউনের কোনো পরিবর্তন না হলেও সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট সাবজেক্ট হবে। অর্থাৎ এনবিতে কি আছে, যে নাউনের কোনো পরিবর্তন না হলেও সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে। কারণ এখানে একটা এই সেন্টেন্সটাই দেখুন, যে এই তো রূপায়ণ রাইটস এ লেটার, অর্থাৎ দেখুন রূপায়ণই আছে, এ লেটারই আছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি, তাই না? তার অর্থাৎ কি, এইরকম যদি হয় তাহলে কিন্তু আপনার নাউনের কোনো পরিবর্তন হবে না, নাউনের কোনো পরিবর্তন না হলেও সাবজেক্ট অবজেক্ট হবে এবং অবজেক্ট কিন্তু সাবজেক্ট হবে, তাই না? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে মনে রাখবেন মেইন ভার্ব সবসময় ভার্ব 3 হয় বা পাস্ট পার্টিসিপাল ফর্ম এর হয়, তাই না? যেমন এইগুলো জানতে হলে নিচের ছকটি ভালো করে পড়ুন। অ্যাক্টিভে কি রূপায়ণ রাইটস এ লেটার এবং প্যাসিভ কি আছে, এ লেটার ইজ রিটেন বাই রূপায়ণ। সাম ভার্ব, যেগুলো ভার্ব 1 ভার্ব 3টা কি, এখানে মেন উদ্দেশ্য ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম কি, যেমন গো, ওয়েন্ট, গান। গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ভার্ব 1, পাস্ট ফর্ম ওয়েন্ট বা ভার্ব 2 এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ভার্ব 3, তাই না? এরকম কাম, কেম, কাম, রাইট, রোট, রিটেন, ইট, অ্যাট, ইটেন, প্লে, প্লেড, প্লেড, ক্যাশ, কাট, তাই না? এইরকম কিন্তু আরও অনেক আছে, আপনারা যতটা সম্ভব আপনারা পড়ে নেবেন, বিভিন্ন বই বা রেফারেন্স বই রয়েছে সেই বইগুলো থেকে পড়ে নেবেন। উপরের উদাহরণে এই কারণে অ্যাক্টিভ সেন্টেন্স এর রাইট ছিল এবং প্যাসিভ সেন্টেন্সে রিটেন হয়েছে। অর্থাৎ কি, আমরা দেখেছি উপরে একটা লিখেছি যে রূপায়ণ রাইটস এ লেটার, আমরা কি করেছিলাম, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, সেটা আমরা কিন্তু শিখেছিলাম। তাহলে দেখুন এখানে হচ্ছে এ লেটার, রূপায়ণ হচ্ছে সাবজেক্ট, রাইটস ভার্ব এবং এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি এ লেটার, আর যেহেতু টেন্স অনুসারে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসে, তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে ইজ হয়েছে। আর এই যে ভার্ব 1 ফর্মটা রাইট, এটা রোট, এটা ভার্ব 2 অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল কি আছে, রিটেন। দেখুন আমরা কিন্তু এটা রিটেন। আপনি একটা জিনিস মনে রাখবেন,
যে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট অবশ্যই হবে, এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম ছাড়া কখনোই প্যাসিভ ফর্ম হবে না, এটা মনে রাখবেন। 3 নম্বর রুলস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই বাই প্রিপোজিশন বসে। অর্থাৎ কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অধিকাংশ সময় কিন্তু বাই বসে। বাইটা কোথায় বসে, এই দেখুন বাই, ভার্বের পরে বাই বসে। একটু মনে রাখবেন যে ভার্বের পরেই কিন্তু বাই বসে। দেখা যাচ্ছে অনেক বাক্যের 2-3টা থাকতে অবজেক্ট থাকতে পারে, কিন্তু ভার্বের পরে যে অবজেক্টটা রয়েছে তার আগেই কিন্তু অবশ্যই বাই বসাবেন, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সূত্র বলছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাইয়ের জায়গায় টু বা উইথ বসতে পারে, কিছু কিছু ক্ষেত্রে টু উইথ প্রিপোজিশন বসে, কারণ কি এই বাইয়ের জায়গায়, তাই না? এর জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন। যেমন আই নো হিম, আমি তাকে জানি, হি ইজ নন টু মি। দেখুন এখানে কিন্তু বাই হয়নি, এখানে হচ্ছে টু, বাই দিয়ে আমি কেটে দিয়েছি যাতে আপনারা এখানে বুঝতে পারেন, তাই না? অর্থাৎ বাই দিয়ে কেটে দিয়েছি, তাতে এখানে বাই হবে না, টু হবে। এইরকম অনেক ভার্ব আছে যার পরে টু হবে, অনেক সময় টু উজ্জ্ব থাকে। টেন্স অনুসারে টু বি ভার্ব এর ব্যবহার। আমি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স হলে কী হয়, আপনাকে টেন্সগুলো জানতে হবে। যদি কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ বা প্যাসিভ করতে হলে অ্যাম ইজ আর আনতে হবে। কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে সেটাকে প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়ার আনতে হবে। কোনো বাক্য যদি ফিউচার ইনডিফিনাইটে থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে শ্যাল বা উইল হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, আমরা যেমন এই উদাহরণটা দেখি, দেখুন আই নো হিম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি আমরা অ্যাক্টিভ করার সময় কি করেছি, হিটা অবজেক্ট ছিল, অবজেক্ট ছিল, এটাকে আমরা সাবজেক্ট করেছি। এবং যে দেখুন এটা প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, তার কারণে কি আমাদের অ্যাম ইজ আর যে কোনো একটা আনতে হবে, তাই না? তাহলে আমরা হির পরে হি ইজ হয়, ইজ দিয়েছি, এবং ভার্ব 3 নো নিউ নন, অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম নন দিয়েছি, এবং আই এর অবজেক্ট কি মি, ঠিক আছে? সেই রকম এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর হবে, অ্যাম ইজ আর, তারপরে বিং হবে, এবং পাস্ট ভুল হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যাম ইজ আর বিং হবে, এবং পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে সেটা প্যাসিভ করতে গেলে ওয়াজ আর বিং হবে, এবং ফিউচার কন্টিনিউয়াসে যদি কোনো বাক্য থাকে সেই বাক্যটাকে যদি আপনাকে প্যাসিভ করতে হয় তাহলে শ্যাল উইল বিং বসাতে হবে। এবং সেই রকম দেখুন প্রেজেন্ট পারফেক্টে থাকলে সেই বাক্যটাকে প্যাসিভ করতে হলে হ্যাভ বা হ্যাজ বিন বসাতে হবে। পাস্ট পারফেক্টে কোনো সেন্টেন্স থাকলে সেই সেন্টেন্সটাকে প্যাসিভই করতে হলে হ্যাড বিন বসাতে হবে, মানে টু বি ভার্ব হিসেবে। এবং ফিউচার পারফেক্টে থাকলে সেটাকে শ্যাল উইল দিয়ে হ্যাভ বিন বসাতে হবে, টু বি ভার্ব হিসাবে বসাতে হবে। তা দেখেছেন একটা বাক্যে যা থাকে সেগুলো বলা, আমি সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে বলেছি, তারপর টু বি ভার্ব কোনটা বসে সেটাও বলেছি, ভার্বের 3 নম্বর ফর্ম বসে সেটাও আমি কিন্তু বলেছি, টু বা যে প্রিপোজিশনটা হয় সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। অর্থাৎ মোটামুটি একটা বেসিক ধারণা কিন্তু আপনার ভয়েস টেন্স সম্পর্কে হয়ে গেল, তাই না? সেরকম আমি প্রত্যেকটা এসে একটা করে উদাহরণ দিয়েছি। দেখুন প্রেজেন্ট ইনডিফিনাইটে রূপায়ণ রাইটস এ লেটার, এর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, ভাবুন যে এইটুকু নেই, তাহলে আপনাকে কী করতে হবে, আগে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাই প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে ইজ হয়, তাহলে ইজ লিখলেন। তারপরে এইটা কি লিখতে হবে, পাস্ট পার্টিসিপাল ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম রাইট রোট রিটেন লিখলেন। তারপরে একটা প্রিপোজিশন বাই হয়, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট করলেন। পাস্ট ইনডিফিনাইটে একটা বাক্য লিখেছি, দেখুন অ্যাক্টিভে কী আছে, রূপান রোট এ লেটার, তাই না? এটা কি, এটা আমরা এই সেন্টেন্সটা দেখে ঠিক পাচ্ছি এটা কি পাস্ট ইনডিফিনাইট থাকা কোনো বাক্যকে যদি আমরা সেটাকে প্যাসিভে করতে যাই, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে করতে যাই, তাহলে কি করতে হবে, দেখুন অবজেক্টটাকে সাবজেক্ট করেছি এ লেটার, তারপরে বলেছিলাম না একটা টু বি ভার্ব আনতে হবে, সেটা এটা যেহেতু পাস্ট ইনডিফিনাইট আছে তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে কি হয়, পাস্ট ইনডিফিনাইটে থাকলে ওয়াজ ওয়ার হয়, ওয়াজ ওয়ার যে কোনো একটা নেব, তো লেটার পরে ওয়াজ হয়। তারপর ভার্বের 3 নম্বর ফর্ম রিটেন,
তারপর একটা প্রিপোজিশন, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করবা। ফিউচার ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে দেখুন রূপায়ণ উইল রাইট এ লেটার, তাহলে এই বাক্য এই সেন্টেন্সটা দেখে আমরা ঠিক পাচ্ছি কি এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স, তাই না? তাহলে কি করতে হবে আমরা সূত্র অনুসারে প্যাসিভ করার সূত্র অনুসারে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে লেটার করলাম, তারপর উইল দেখুন এখানে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট থেকে শ্যাল বা উইল দিয়ে শুরু হয় যেহেতু এটা প্রেজেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্টটা, তাহলে ওইটাকে প্যাসিভ করতে হলে বি বসাতে হবে, কি বসাতে হবে বি এক্সট্রা আনতে হবে, তাই না? বি, তাহলে দেখুন এই লেটার উইল বি বসিয়েছি, তাই না? বি, তারপর রিটেন বাই রূপায়ণ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেম প্রসেস, রূপায়ণ ইজ রিটেন এ লেটার, তাই না? রূপায়ণ একটি চিঠি লিখছে, তাহলে এখানে কি এ লেটার ইজ বিং রিটেন বাই রূপায়ণ, তাই না? তাহলে দেখুন অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি, ইজ করেছি, তারপর আমরা বলেছি না এই দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম ইজ আর আনতে হবে, তারপরে একটা বিং আনতে হবে, তাই না? তারপরে একটা বিং, দেখুন এখানে কি এম ইজ আরের মধ্যে যেখানে একটা এনেছি তারপর একটা বিং এনেছি, তাই না? তারপরে যেন 3 নাম্বার ফর্ম রিটেন হয়, রিটেন হবে বাই হবে প্রিপোজিশনের এবং অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হবে, তাই না? প্রেজেন্ট পারফেক্টেও দেখুন রূপায়ণ হ্যাজ রিটেন এ লেটার, সেখানে এ লেটার হ্যাজ বিন, দেখুন পাস্ট পারফেক্টে পাস্ট ওয়াজ আর সাথে একটা পাস্ট পারফেক্টে হ্যাড বিন হবে, তাই না? একটা হ্যাড বিন হবে, দেখুন হ্যাজ থাকলে তারপরে কি হবে একটা বিন হবে, তাই না? তো দেখুন এই বাক্যটা কি আছে রূপায়ণ হ্যাজ রিটেন এ লেটার, এটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স, তাই না? তাহলে কি এটাকে কি করতে হবে একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে হ্যাজ, তারপর দেখুন একটা বিন আনার কথা, দেখুন একটা বিন আনলাম, তারপরে ভার্বের 3 নম্বরও রিটেন বাই রূপায়ণ। আশা করি বুঝতে পেরেছেন। 5 নাম্বার রুলস, যদি অ্যাক্টিভ ভয়েস এ শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, ought to, due to, going to, knowing to, like to, prefer to, is to, forward to, am to, আর টু ইত্যাদি থাকে, তবে প্যাসিভ করতে গেলে এদের পরে বি বসে এবং তারপর মূল ভার্বের ভার্ব 3 রূপ বসে, অর্থাৎ এগুলো যে ভার্বগুলো আছে, তাই না? এই ভার্বগুলো যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে, ভয়েসে যদি টু বি ভার্ব হিসেবে থাকে, তাহলে সেটাকে প্যাসিভ করতে হলে কি করতে হবে আপনাকে এরপরে বি আনতে হবে, যেমন রূপায়ণ অর টু প্রে টু গড, তারপর কারণ কি অবজেক্টটা সাবজেক্ট করতে গড, তারপর ভার্ব অর টু, তারপর দেখুন নিয়ম অনুসারে এই যে অর টু আছে তার জন্য বি আনতে হবে, তাহলে বি আনলাম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ প্রের 3 নম্বর রূপ প্রেড, তারপর টু, তাই না? অবজেক্টটার দরকার নেই, প্রেড টু, কারণ অবজেক্ট দিলে একটু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অ্যাক্টিভ এসে রূপায়ণ ইজ গোয়িং টু, এই দেখেন এখানে গোয়িং টু, তাই না? গোয়িং টু, তাহলে গোয়িং টু বি, তাহলে এই বুক অবজেক্টকে সাবজেক্ট করলাম ইজ গোয়িং টু বি পাবলিশড বাই রূপায়ণ। 6 নম্বর রুলস, অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, তবে প্যাসিভ করতে মডেল হ্যাভ প্লাস বিন প্লাস ভি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন দেখুন এখানে দেখুন দে অট টু হ্যাভ টল্ড হিম, তাহলে কি একটা সাবজেক্ট আছে, মডেল আছে, মডেল কি অর্থাৎ মডেল ভার্ব কি অট, যেগুলো যে উপরে আমি দেখালাম এই যে এইগুলো আছে মডেল ভার্ব, ঠিক আছে? এর মধ্যে যদি একটা থাকে তাহলে মডেল ভার্ব থাকলো, তাই না? অ্যাক্টিভ ভয়েসে যদি মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে, তবে প্যাসিভ করতে মডেল কি করতে হবে, দেখুন দে এইগুলো মডেল ভার্বে যে উপরে আমি দেখিয়েছি এইগুলো আছে মডেল ভার্ব, তাই না? তার মধ্যে দেখুন এখানে কি লেখা আছে অট, তারপরে কি নিতে হবে হ্যাভ নিতে হবে, হ্যাভ নিয়েছি, তারপর হ্যাভ নিতে হবে হ্যাভ নিয়েছি, তারপর বিন নিতে হবে বিন নিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই দেম, দে থাকলে দেম আসে আগে দেখিয়েছি। 6 নম্বর রুলস, রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, দেম সেলফ ইটিসি অবজেক্ট হিসেবে থাকলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে সাবজেক্ট ও অবজেক্ট এর পরিবর্তন হয় না। তাহলে কি বুঝছি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে, অর্থাৎ যেগুলো কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, সেগুলো হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, দেম সেলফ ইটিসি অবজেক্ট হিসেবে থাকলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে সাবজেক্ট ও অবজেক্ট এর পরিবর্তন হয় না, শুধুমাত্র টেন্স অনুসারে টু বি ভার্ব বসে ও মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হয় এবং অবজেক্ট এর আগে বাই বসে। ফর এক্সাম্পল যেমন দ্য ভিকটিম কনভিক্ট হিমসেলফ এর রিফ্লেক্সিভ প্রোনাউন,
তার রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো পরিবর্তন হয় না, দ্য ভিকটিম ওয়াজ কনভিক্টেড বাই হিমসেলফ। এটা একটু ব্যতিক্রম যে অবজেক্ট সাবজেক্ট হলো না, সাবজেক্ট অবজেক্ট হলো না, কারণ কি রিফ্লেক্সিভ প্রোনাউন ক্ষেত্রে হয় না, যেখানে যাই থাকবে শুধুমাত্র টেন্সের পরিবর্তন হবে, কারণ এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট থাকলে জানেন ওয়াজ বসে, তাই না। একটা জিনিস মনে রাখবেন, তারা এখানে একটু টিপস দিয়ে দিই, যারা এমসিকিউ করেন তারা কি করবেন, দেখা যাচ্ছে যখন এমসিকিউ সিলেক্ট করবেন তখন যে অ্যাক্টিভে যদি দুটো ভার্ব থাকে, প্যাসিভে 3টা ভার্ব হবে, অ্যাক্টিভে 3টা থাকে, প্যাসিভের 4টা হবে, অর্থাৎ কি অ্যাক্টিভে যা ভার্ব থাকবে তার চেয়ে একটা ভার্ব হলেও বেশি থাকবে হচ্ছে, একটা ভার্ব হলেও বেশি থাকবে হচ্ছে প্যাসিভে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স, এবারে সেন্টেন্স অনুসারে ভয়েস চেঞ্জ, কারণ এগুলো টেন্স অনুসারে হয়ে গেলে এবার সেন্টেন্স। লেট প্লাস অবজেক্ট, কারণ লেট দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, শুধু লেট না, ভার্ব দিয়ে শুরু হলে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেইগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি ভিডিওতে দিয়ে দিয়েছি ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেন্টেন্স কাকে বলে, আপনি সেখান থেকে দেখে নেবেন, সেন্টেন্স বিষয়ে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, আমি ক্লাস নিয়েছি ইম্পারেটিভের উপরে, সেন্টেন্সের উপরে, সেগুলো দেখে নেবেন। লেট প্লাস অবজেক্ট এর সাবজেক্ট প্লাস টু বি প্লাস ভার্ব পিপি এভাবে বসে, তবে অ্যাক্টিভ যদি নট নেভার থাকে তবে প্যাসিভ করতে লেটের পরে নট নেভার বসে দেয়। একটা উদাহরণ ধরুন, স্টাডি দ্য বুক, বইটি পড়ো, তাই না, অর্থাৎ কি ইম্পার্টিশন, কারণ দেখুন এখানে সাবজেক্ট নেই, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হয়েছে। তার এই সূত্র কি, যদি এরকম ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লেট দিয়ে শুরু করবেন, সেই সেন্টেন্সটাকে প্যাসিভ করতে লেট দিয়ে শুরু, তাহলে লেট দ্য বুক, তারপর বি বসবে, তারপর স্টাডিড। সেরকম নেভার, ইটস মোর দেন, মনে করেন এখানে নেভার নেই, তাহলে ইটস মোর দেন ওয়ান থিংস, তাই না, তাহলে ইট দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ইম্পারেটিভ করতে আগে লেট বসবে, লেট সূত্র অনুসারে। তারপর দেখুন আমি বলেছি কি যে প্যাসিভ করতে লেটের পরে নট নেভার যেটা থাকে সেটা বসে দেবে, তাহলে আমরা নেভার দিয়ে দিলাম। তারপর মোর দেন ওয়ান থিংস বি ইটেন, কারণ এইটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টটা লিখলাম, লেখার পরে দেখুন বি দিলাম, বির পরে ইটেন, একদম সিম্পল। এরপরে ক্লাসে যে এমসিকিউগুলো করাবো ভয়েস সেন্সের উপর, সেগুলো অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, তাহলে আশা করা যায় আর ভয়েস সেন্সের উপর আপনার আর কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি আপনার প্রবলেম থাকে তাহলে আপনি কমেন্টসে লেখেন, আশা করি যে সেখানে আমি সলভ করে দেব। আর আপনি যদি এই পিডিএফ ফাইলটা যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে আপনার ইমেল নাম্বার দিন এবং আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনার ফোন নাম্বার দিন, আশা করা যাচ্ছে আমরা পিডিএফ ফাইলটা আপনি হোয়াটসঅ্যাপ হোক পাঠিয়ে দেব। দেখুন ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের পর যদি প্রোনোমিনাল অবজেক্ট হয়, যেমন মি, আস, ইউ, হিম, হার, দেম, এগুলো হচ্ছে প্রোনোমিনাল অবজেক্ট বলে, এগুলো থাকে, তাহলে লেট অবজেক্টের সাবজেক্ট বি প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল বাই প্রোনোমিনাল অবজেক্ট এভাবে প্যাসিভ করতে হবে। যেমন লেট হিম রাইট দ্য লেটার, দেখুন লেট দ্য লেটার, লেটার পরে সাবজেক্ট অবজেক্ট হয়েছে বি রিটেন বাই হিম, অর্থাৎ এই হিমটাকে আমরা এখানে নিয়ে যাবো, বাইর পরে নেব যদি লেটের পরে কোনো প্রোনোমিনাল অবজেক্ট থাকে। ইন্টারগেটিভ সেন্টেন্সের প্যাসিভ হিসেবে ইন্টারগেটিভই থাকে এবং ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি যে শব্দগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন ডাব্লিউএইচ থাকে, দেন এখানে ডাব্লিউএইচ আছে, এখানেও ডাব্লিউএইচ আছে এইরকম, ঠিক আছে। ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ শুরুতেই বসে, তাই না, তবে হু প্যাসিভ বাক্যে বাই হুম এর পরিবর্তন হয়, অর্থাৎ ডাব্লিউএইচ বাক্য থাকলে সেটা বাক্যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডগুলো বাক্যের প্রথমে বসে, যেমন হু ডিড ইট, দেখুন বাই হু থাকলে বাই হুম হয়, বাই হুম ওয়াজ ইট ডান, দেখেছেন, বাই হুমের পরে একটা ভার্ব, তারপর ইট ডান। হুম আর ইউ প্রাইজিং, তাহলে হুম থাকলে হু হয়, হু থাকলে বাই হুম হয়, মনে থাকবে, অবশ্যই মনে থাকবে। হু ইজ বিং এ প্রাইজড বাই ইউ, সেম প্রসেস, একটু মন দিয়ে শুনবেন। 10 নম্বর রুলস, অ্যাডভাইস ব্রেক, আর বেশি দেরি নেই, আর অল্প একটুর মধ্যেই ক্লাসটা শেষ হবে, আর একটু ধৈর্য ধরবেন পুরো ক্লাসটা, কারণ ক্লাসটা করা মানে লাভটা আপনারই, আপনিই নতুন কিছু শিখতে পারবেন কিন্তু, তাই না। দেখুন 10 নম্বর রুলসে কি আছে, অ্যাডভাইস ব্রেক অর্ডার রিকমেন্ডেড আর কি আরজি ইনসিস্ট প্রপোজ সাজেস্ট অ্যাগ্রি বি অ্যাংজিয়াস অ্যারেঞ্জ বি ডিটারমিনেটেড ডিসাইডেড ডিমান্ড ইত্যাদি এর পর জিরান্ড বা ইনফিনাইট থাকলে দ্যাট শুড হ্যাভ প্যাসিভ করতে হয়। দেখুন জিরান্ড কি আর ইনফিনাইট কি এর উপর আমার এখনও একটাও ক্লাস নেওয়া হয়নি, আশা করে যাচ্ছে যে এর পরের
এর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ক্লাস করাতে করাতে জিরান্ড এবং ইনফিনিটির উপরে একটা ক্লাস করাবো আমি। তখন অবশ্যই দেখে নিতে পারেন। আর আপনি যদি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান তাহলে অবশ্যই পাশে আসা লাল অক্ষরে রাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে জিরান্ড এবং ইনফিনিটির উপর একটা ক্লাস পেতে পারেন। দেখুন, থাকলে দ্যাট শুড দ্বারা প্যাসিভ করতে হয়। একটা উদাহরণ দেখি, হি আর্জ দ্য কাউন্সিল টু রিডিউস দ্য রেটস, তাই না? তাহলে কি সে কাউন্সিলরের কাছে একটা অনুরোধ করেছিল বা আর্জি জানিয়েছিল যে শহর থেকে বা কোনো জায়গা থেকে একটা রেটগুলো, ইঁদুরগুলো কমানোর জন্য। তাহলে কি দেখুন, এটাকে আগে করে নিয়েছেন দ্য হি আর্জিস্ট, দেখেছেন? ডিটারমিন, ডিসাইড ইত্যাদির পর জিরান্ড ইনভেন্ট থাকলে দ্যাট বসে, তাই না? তাহলে আমরা সেইভাবে দ্যাট বসিয়ে নিলাম আর্জিট পরে। তারপর দ্য রেট শুড বি রিডিউসড বাই দ্য কাউন্সিলর, অর্থাৎ কি সেই অনুসারে দ্য রেট অবজেক্ট ছিল, সাবজেক্ট করে নিলাম, শুট ছিল, তাই না? শুট করতে হবে ডট ডাইজে, দেখেছেন? দ্যাটের পরে ডট ডট, অর্থাৎ কোনো একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে শুট হবে, তাই না? সেই রকম একটা শুট দিলাম। তারপর শুটের পরে বি হয়। আমরা এই একটা সূত্র শিখেছিলাম না, এখানে একটা সূত্র শিখেছিলাম, শুটের পরে বি হয়, সরি, শুট 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 কোথায় যেন, হ্যাঁ অবশ্যই শুটের পরে এই হয়, কারণ আমি অনেকগুলো দেখিয়েছিলাম রুলসটা, আর উপরে আছে হয়তো, এই যে সরি, এই যে পেয়েছি, শুট 5 নম্বর রুলসে শুটের পরে অবশ্যই কি হয়, এরপরে বি হয়, এই যে বি হয়। তাহলে সেই অনুসারে আমরা শুটের পরে কি নিলাম, এখানে একটা বি নিলাম, তাই না? প্রেস বাই ইউ হয়ে গেছে, এটা শুট দিলাম। তাহলে বাই শুড বি রিডিউস বাই দ্য কাউন্সিলর। তারপরে 11 নম্বর রুলস, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ নাও টাইম, এদের পর ইনফিনিট থাকলে প্যাসিভ করতে হলে টু প্লাস বি ভার পাস্ট পার্টিসিপাল। মনে রাখবেন, বির পরে সবসময় পাস্ট পার্টিসিপাল ফর্মে ভার 3 রূপটাই হয়। যেমন ইট ইজ টাইম টু ক্লোজ দ্য ডোর, এটাই সময়, উপযুক্ত সময় দরজা বন্ধ করার। সেই রকম ইট ইজ টাইম দ্য ডোর টু আছে টু বি ক্লোজ, তাই না? তাহলে ভিউয়ার্স দেখুন 11টা রুলস, এই 11টা রুলস যদি আপনি ভালো করে জানতে পারেন, তাহলে আশা করা যাচ্ছে ভয়েস সেন্সে আর আপনার কোনো প্রবলেম থাকবে না। এরপরেও যদি আপনি নতুন কোনো রুলস সামনে এসে পড়ে এবং আপনি যদি বুঝতে সমস্যা হয়, তাহলে বাক্যটা লিখে আমার কমেন্টসে লিখবেন, আশা করি রিপ্লাইটা বা অ্যান্সারটা আমি করব। আর আপনারা যদি এই পিডিএফ ফাইলটা চান, তাহলে অবশ্যই আপনি ইমেল নাম্বার দিয়ে, আপনি ফোন নাম্বারটা দিয়ে কমেন্টসে লিখবেন, আশা করি তাই পিডিএফ ফাইলটা আমি পাঠিয়ে দেব। পিডিএফ ফাইল থেকে ভালো করে পড়ে নিতে পারেন, জানতে পারবেন। আর এই রকম ক্লাস পেতে হলে অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিও ক্লাসগুলো পেতে চান, তাহলে অবশ্যই রূপায়ণ এডুকেশন সেন্টারকে পাশে আসা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করুন, কারণ প্রত্যেক দিন এইরকম নতুন নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। এরপরের ভিডিওতে আমি শুধুমাত্র এমসিকিউ অর্থাৎ ভয়েস সেন্সের এমসিকিউ দেখাবো, কীভাবে শর্টকাট মানে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গেই 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আপনি অ্যান্সারটা করতে পারেন, সেটাই আমি দেখাবো। চলুন তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।